সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ভারতের সাথে সীমান্ত উত্তেজনা, যুদ্ধ প্রস্তুতির ঘোষণা। চীনের লাদাখের কাছে বিমান ঘাঁটি স্থাপন করেছে চীন, যুদ্ধবিমানের উপস্থিতি। কারাবন্দী অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাবে মালয়েশিয়া সরকার। মার্কিন যুদ্ধ মেশিন বন্ধ করার এখনই সময় বলছে ইরান। ব্যাপক ক্ষয়ক্ষতির পরও মার্কিন সরকার কোনো শিক্ষা নেয়নি। পাকিস্তানের কাছে ভারতের বিরল প্রস্তাব। ইরানের তৃতীয় তেলবাহী জাহাজ ঢুকেছে ভেনেজুয়েলার পানিসীমায়। সৌদিতে দুপক্ষের গোলাগুলি, প্রাণ গেল 6 জনের। ইরান ভেনেজুয়েলা বাণিজ্য ঠেকাতে আমেরিকা ব্যর্থ হয়েছে বলছে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক। এবং সবশেষে থাকছে যুক্তরাজ্যে প্রথম হিজাব পরা মুসলিম বিচারপতি রাফিয়া আরশাদ, মনে ছিল দৃঢ় আত্মবিশ্বাস। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের সাথে সীমান্ত উত্তেজনা, যুদ্ধ প্রস্তুতির ঘোষণা চীনের। ভারত ও চীনের সীমান্ত অঞ্চল লাদাখ নিয়ে দুদেশের উত্তেজনার মাঝে সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি রাখতে নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। অপরদিকে চীন লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ওপারে সেনা ও যুদ্ধাস্ত্র মোতায়েন বাড়ালে ভারতও পাল্লা দিয়ে সেনা মোতায়েন বাড়াবে। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে সামরিক বাহিনীর শীর্ষ কর্তাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। ভারতের যে পরিকাঠামো উন্নয়নের কাজ নিয়ে চীনা সেনাবাহিনী আপত্তি তুলেছে তাও চালিয়ে যাওয়া হবে, এই খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা। খবরে প্রকাশ, নয়াদিল্লিতে যখন এই তৎপরতা, তখনই চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সে দেশের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন। যুদ্ধের প্রস্তুতি রাখতে চীনা সেনার প্রশিক্ষণ বাড়ানোর উপরে জোর দিয়েছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার লাদাখের পরিস্থিতি নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ও 3 সামরিক বাহিনীর কর্তাদের সাথে বৈঠক করেন। তার আগে মোদী ও রাজনাথ সামরিক বাহিনীর কর্তাদের সাথে আলোচনা করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথেও প্রধানমন্ত্রী মোদীর কথা হয়েছে। সেনাপ্রধান জেনারেল মনোজ কুন্দ নারাভানেও সেনাবাহিনীর শীর্ষ কর্তাদের সাথে বৈঠক করবেন। ভারত চীন সীমান্তের 3টি সেক্টরই এখন উত্তপ্ত। গত 5 মে থেকে পশ্চিম ভাগে বা ওয়েস্টার্ন সেক্টরে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সংঘাত চলছে। ফিঙ্গার 3 ও ফিঙ্গার 4 এর মধ্যে রাস্তা তৈরির কাজে চীন প্রথমে আপত্তি তোলে। একই সাথে গালওয়ান ভ্যালির সাথে সংযোগকারী রাস্তার কাজেও চীনের আপত্তি। 5 মে রাতে পূর্ব লাদাখের প্যাংগং লেকের কাছে চীন ভারতীয় সেনার নজরদারি বাহিনীকে বাধা দেয়। তারপর থেকেই ওই 2টি এলাকায় দুদেশের সেনা পরস্পরের চোখে চোখ রেখে দাঁড়িয়ে রয়েছে। পূর্ব ভাগে বা ইস্টার্ন সেক্টরে উত্তর সিকিমেও এ মাসের শুরুতে 2 সেনাবাহিনীর সংঘাত বেঁধেছে। সাধারণত সেন্ট্রাল সেক্টরে উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের অংশ শান্ত থাকে, কিন্তু সেখানেও বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথের সাথে সামরিক কর্মকর্তাদের বৈঠকে এই পরিস্থিতির পর্যালোচনা হয়। চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ও 3 সামরিক বাহিনীর প্রধানরা বৈঠকে হাজির ছিলেন। আলোচনা চলে 1 ঘন্টারও বেশি সময় ধরে। ভারতের সেনাবাহিনী কিভাবে চীনের সেনাবাহিনীর রণমূর্তি সামাল দিচ্ছে তা নিয়েও কথাবার্তা হয়েছে। ঠিক হয়েছে, এই বিবাদের মীমাংসা একমাত্র আলোচনার মাধ্যমেই সম্ভব। কূটনৈতিক স্তরেই এর সমাধান সম্ভব, কিন্তু যতদিন না তা হচ্ছে ততদিন ভারতীয় সেনাবাহিনী নিজের অবস্থান থেকে নড়বে না। চীন যদি প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ওপারে আরও বেশি সেনা ও যুদ্ধাস্ত্র মোতায়েন করে, ভারতও পাল্লা দিয়ে সেনা যুদ্ধাস্ত্র মোতায়েন করবে। সেনা সূত্রের খবর, উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ওপারে চীন প্রায় 1010 সেনা মোতায়েন করেছে। তিব্বতের গাড়িগুনশা ঘাঁটিতে চলছে নির্মাণ কাজ, সেখানে হাজির বেশ কিছু যুদ্ধবিমানও। মঙ্গলবার ভারত থেকে নিজেদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাওয়ারও প্রস্তাব দিয়েছে চীন। এরই মধ্যে চীনা প্রেসিডেন্টের মন্তব্য পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলেছে। মঙ্গলবার জিনপিং বলেন, সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করে তুলতে হবে, সেজন্য সামগ্রিক প্রশিক্ষণ জরুরি। চীনের সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের কৌশলগত স্থিতিশীলতার জন্য যুদ্ধের প্রস্তুতি রাখতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন জিনপিং। তবে ভারতের সাথে সীমান্ত সংঘাতের বাতাবরণে জিনপিংয়ের বক্তব্যকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে নয়াদিল্লি।
এদিকে লাদাখ সীমান্তের কাছে চীনের সামরিক ঘাঁটিতে যুদ্ধবিমান নিয়ে আসা হয়েছে। এই ঘাঁটিতে ব্যাপকভাবে নির্মাণ কাজ চলছে। উপগ্রহ থেকে নেওয়া ছবি থেকে দেখা যাচ্ছে 4টি যুদ্ধবিমান সেখানে রয়েছে। চীন সেখানে যুদ্ধবিমান ওঠানামানোর জন্য আরও একটি টারম্যাক তৈরি করেছে। এপ্রিল ও মে মাসের 2টি ছবি থেকে বোঝা যাচ্ছে চীন সেখানে নির্মাণ কাজ কী পরিমাণে বাড়িয়েছে। আরেকটি ছবি থেকে বোঝা যাচ্ছে চীন J-11, J-16 যুদ্ধবিমান সেখানে রেখেছে। এই যুদ্ধবিমানগুলি ভারতের সুখোই 30 এবং রাফালের সমগোত্রীয়। ভারতের অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার সমীর যোশী এনডিটিভিকে বলেছেন, চীনের যুদ্ধবিমানগুলি ওই উচ্চতায় 1 ঘন্টার বেশি উঠতে পারবে না। সেই তুলনায় ভারতের যুদ্ধবিমানগুলি সমতলের এয়ারবেস থেকে 3 থেকে 4 ঘন্টা উড়তে পারবে। অবশ্য তার জন্য এয়ার টু এয়ার রিফুয়েলিং ট্যাঙ্ক ব্যবহার করতে হবে। কারাবন্দী অভিবাসীদের ফেরত পাঠাবে মালয়েশিয়া। মালয়েশিয়ায় কারাগারে বন্দী অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে মালয়েশিয়ার সরকার। দেশটিতে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আসলেও হঠাৎ করে কারাগারে বন্দীদের মাঝে ভাইরাসের সংক্রমণ ঘটছে। সোমবার দেশটিতে 172 জন করোনা রোগীর সন্ধান মেলে, যাদের মধ্যে 159 জনই বিদেশি নাগরিক। আক্রান্তের বেশিরভাগই বুকিত জলিল, সেপাং ও সিমোনিয়া ইমিগ্রেশন ডিটেনশন ক্যাম্পের অভিবাসী। বিষয়টি বিবেচনায় এনে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। এই বিষয়ে মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মালয়েশিয়ার সিকিউরিটি বিষয়ক সিনিয়র মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব বলেন, করোনায় আক্রান্ত কারাবন্দী অভিবাসীদের চিকিৎসা দেওয়া হবে, আর যারা এখনও আক্রান্ত হননি তাদের নিজ নিজ দেশে শীঘ্রই ফেরত পাঠানো হবে। এই লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে। 3টি বন্দি শিবিরের অবৈধ অভিবাসীদের সবাইকে করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। মঙ্গলবার সকালে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তারা সিদ্ধান্ত নেন, বিভিন্ন দেশের দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে বলবে মালয়েশিয়া সরকার। মার্কিন যুদ্ধ মেশিন বন্ধ করার এখনই সময় বলছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মার্কিন যুদ্ধকামী নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজের রুখে দাঁড়ানোর এখনই সময়। যুদ্ধে হতাহত মার্কিন সেনাদের স্মরণ করার দিনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় টুইট বার্তায় এই আহ্বান জানিয়েছে। মে মাসের শেষ সোমবার মার্কিন সরকার এই দিন পালন করে থাকে। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইট বার্তায় বলা হয়েছে, মার্কিন সরকারগুলোর লোভ ও অযৌক্তিক যুদ্ধের কারণে আমেরিকার 1 লাখ সেনা দুঃখজনকভাবে নিহত হয়েছে। মার্কিন যুদ্ধ মেশিনগুলো নিতান্তই মানুষ হত্যা, ধ্বংস ও বর্বরতা চালিয়েছে। আমেরিকার জন্মের সঙ্গে যুদ্ধের ইতিহাস জড়িত। দেশটি উত্তর আমেরিকার বিভিন্ন দেশে রক্তক্ষয়ী বর্বরতা চালিয়েছে। আধুনিক ইতিহাসে মার্কিন সামরিক তন্ত্রের চরম বহিঃপ্রকাশ ঘটেছে ভিয়েতনাম যুদ্ধে। ওই যুদ্ধে 58,209 সেনাসহ 42 লাখ মানুষ নিহত হয়েছিল। এত ক্ষয়ক্ষতির পরও মার্কিন সরকার কোনো শিক্ষা নেয়নি, বরং 2001 সালে সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে আফগানিস্তানে আগ্রাসন চালায়। পাকিস্তানের কাছে ভারতের বিরল প্রস্তাব। পাকিস্তান ও ভারতের দীর্ঘদিনের বৈরিতা ও বিরোধিত কাশ্মীর নিয়ে দুটি দেশের উত্তেজনার মাঝেই ভারত পাকিস্তানের কাছে বিরল এক প্রস্তাব পাঠিয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, ভারত পাকিস্তানের সাথে যৌথভাবে লোকাস্ট বা পঙ্গপালের নিধনে আগ্রহী। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আয়শা ফারুকি জানান, আমরা মনে করি মরুভূমি থেকে আসা এসব পঙ্গপাল মোকাবেলায় আমাদের সুসমন্বিত প্রয়াস নেওয়া প্রয়োজন। মুখপাত্র ফারুকি বলেন, ভারত ও অন্যান্য আঞ্চলিক এবং বিশ্বজনীন অংশীদারসহ জাতিসংঘ খাদ্য ও কৃষি দপ্তরের সাথে পঙ্গপালের মোকাবেলায় ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে পাকিস্তান। ইরানের 3য় তেলবাহী জাহাজ ঢুকেছে ভেনেজুয়েলার পানিসীমায়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের আরও একটি তেলবাহী জাহাজ ভেনেজুয়েলার পানিসীমায় প্রবেশ করেছে। এ নিয়ে ইরানের 3টি তেলবাহী জাহাজ মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিরাপদে ভেনেজুয়েলার পানিসীমায় পৌঁছালো। ভেনেজুয়েলায় প্রচণ্ড রকমের জ্বালানি সংকট মেটানোর জন্য কিছুদিন আগে
ইরান থেকে 5টি জাহাজে পরিশোধিত তেল এবং তেলজাত পণ্য পাঠানো হয়। ভেনেজুয়েলার তেলোরুস টেলিভিশন নেটওয়ার্ক জানিয়েছে, মঙ্গলবার ইরানের তেলবাহী জাহাজ পেতুনিয়া ক্যারিবীয় উপসাগর পেরিয়ে ভেনেজুয়েলার এক্সক্লুসিভ ইকোনমিক জোনে প্রবেশ করে এবং ভেনেজুয়েলার নৌবাহিনী এসকর্ট করে জাহাজটিকে নিয়ে যায়। এ জাহাজে 50,000 টন পরিশোধিত তেল এবং তেল জাতীয় পণ্য রয়েছে। এর আগে ইরানের ফরচুন এবং ফরেস্ট নামে দুটি তেলবাহী জাহাজ ভেনেজুয়েলায় প্রবেশ করেছে এবং দেশটির রাষ্ট্রীয় একটি বন্দরে জাহাজ থেকে পণ্য খালাস করা হচ্ছে। গত শনিবার ইরানের প্রথম তেলবাহী জাহাজ ফরচুন ভেনেজুয়েলার পানিসীমায় পৌঁছায়। এরপর মঙ্গলবার দ্বিতীয় তেলবাহী জাহাজ ফরেস্ট ভেনেজুয়েলায় নোঙর করে। বাকি দুটি জাহাজ ফ্যাকসন ও ক্লাভেল আগামী কয়েকদিনের মধ্যে ভেনেজুয়েলায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এসব তেলবাহী জাহাজ ভেনেজুয়েলায় পাঠানো নিয়ে ইরান এবং আমেরিকার মধ্যে প্রচণ্ড উত্তেজনা দেখা দেয় এবং এক পর্যায়ে সে উত্তেজনা আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়ে। আমেরিকা প্রথমে ঘোষণা দিয়েছিল ইরানি তেলবাহী জাহাজগুলোকে ক্যারিবীয় সাগরে প্রতিরোধ করা হবে, কিন্তু ইরান ও ভেনেজুয়েলার পাল্টা হুমকির মুখে দৃশ্যত পিছু হটেছে আমেরিকা। সৌদিতে দুপক্ষের গোলাগুলি, প্রাণ গেল 6 জনের। সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে দুপক্ষের মধ্যে গোলাগুলিতে অন্তত 6 জন নিহত। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 3 জন। দুই পরিবারের মধ্যে বিরোধ থেকে এক সংঘর্ষ বাধে। ইয়েমেন সীমান্ত সংলগ্ন সৌদি আরবের আসির প্রদেশের আল আমওয়াহ এলাকায় মঙ্গলবার গোলাগুলির ঘটনা ঘটে। এতে 6 জন নিহত ও 3 জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসির প্রদেশ পুলিশ গোলাগুলির এই ঘটনায় তদন্ত শুরু করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জায়েদ আল দাব্বাসের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ঘটনায় নিহতরা সবাই সৌদির নাগরিক। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। স্থানীয় গণমাধ্যম বলছে, দুটি পরিবারের মধ্যে বিরোধের জেরে এই গোলাগুলির ঘটনা ঘটে, তবে বিরোধের কারণ জানা যায়নি। সৌদি আরবের সীমান্ত এলাকার এই প্রদেশে প্রায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হামলা চালিয়ে আসছে। আসির প্রদেশের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতিরা। গত বছরের জুনে আসিরের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 1 জনের প্রাণহানি ঘটে এবং আহত হন অন্তত 7 জন। ইরান ভেনেজুয়েলা বাণিজ্য ঠেকাতে আমেরিকা ব্যর্থ হয়েছে বলছে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক। মার্কিন সরকার ইরান ও ভেনেজুয়েলার মধ্যকার বাণিজ্যিক লেনদেন বন্ধ করতে ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক সুফান সেন্টার। ইরানের তেলবাহী ট্যাঙ্কারের ভেনেজুয়েলার পানিসীমায় প্রবেশ করার ঘটনা উল্লেখ করে মঙ্গলবার এক বিশ্লেষণে ওই মন্তব্য করেছে সুফান। নিজের ওয়েবসাইটে প্রকাশিত বিশ্লেষণে এটি লিখেছে, এই ঘটনা প্রমাণ করছে আমেরিকা তার আঙিনায় অবস্থিত যে দেশটির সরকার উৎখাতের প্রকাশ্য ঘোষণা দিয়েছে, ইরান সেই দেশটিকে সহযোগিতা করে ওয়াশিংটনকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিতে পারে। সুফান সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরান ভেনেজুয়েলায় তেল পৌঁছে দিয়েছে, কিন্তু ইরানের এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আমেরিকার তেমন কিছুই করার ছিল না। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অবৈধ ঘোষণা করে সে দেশের বিরোধী দলীয় নেতা জুয়ান গুবাইডোকে ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। মাদুরো সরকারকে উৎখাতের জন্য আমেরিকা দেশটির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞার ফলে ভেনেজুয়েলায় পরিশোধিত তেলের ঘাটতি দেখা দেয়ায় ইরান সম্প্রতি 5টি ট্যাঙ্কারে করে লাতিন আমেরিকার দেশটিতে প্রায় 15 লাখ ব্যারেল তেল পাঠিয়েছে। মার্কিন হুমকি উপেক্ষা করে এরই মধ্যে 3টি তেল ট্যাঙ্কার ভেনেজুয়েলার বন্দরে নোঙর করেছে। যুক্তরাজ্যে প্রথম হিজাব পরা মুসলিম বিচারপতি রাফিয়া আরশাদ। যুক্তরাজ্যে জাতিগত সংখ্যালঘু পরিবারের এক নারী অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে উঠেছেন জীবনে সফল কিছু করে, আর ওই নারীর মতো হতে চায় অন্য নারীরা। এমন হতে কি করতে হবে? অভিভাবকদের এমন প্রশ্ন করে বড় হয়েছেন কিশোরী বয়সের এক মেয়ে। আর ওই মেয়ে যখন মাত্র 11 বছরের বালিকা, তখন স্বপ্ন দেখত জীবনে সে একদিন আইনজীবী হবে। প্রায় 30 বছর পর ব্যারিস্টার হয়ে স্বপ্ন পূরণ হয়েছে ওই বালিকার।
তার স্বপ্ন পূরণের সাথে হয়েছেন তিনি যুক্তরাজ্যের প্রথম হিজাব পরিহিতা নারী জাজ। তিনি রাফিয়া আরশাদ। 40 বছর বয়স্ক পাকিস্তানি বংশোদ্ভূত রাফিয়া আরশাদ 3 সন্তানের জননী। সম্প্রতি তিনি নিয়োগ পেয়েছেন যুক্তরাজ্যের মিডল্যান্ড সার্কিটের ডেপুটি ডিস্ট্রিক্ট জাজ হিসেবে। অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন, আমি খুশি এবং অন্যান্য মানুষের সাথে আমার সফলতা শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লাগছে। অনেক নারী ও পুরুষ আমাকে অভিনন্দন জানিয়ে ইমেল করছে। অনেক নারী ইমেলে জানাচ্ছেন তাদের ধারণা ছিল হিজাব পরে ব্যারিস্টার হওয়া যাবে না, জাজ হওয়া তো প্রশ্নই ওঠে না। রাফিয়া আরশাদ জানান, যুক্তরাজ্যের মতো উন্নত দেশের জাজ হতে পারবো জীবনে আমি কল্পনাও করিনি। আমার ইচ্ছা ছিল ভালো আইনজীবী হওয়ার, তা হতে বেশ কয়েক বছর কাজও করে যাচ্ছিলাম। জাজ হতে পেরে পরম আনন্দ উপভোগ করছি বলে মনে করতে পারেন। তিনি আরও জানান, আমার আজকের অর্জন আমার যোগ্যতার চেয়ে বেশি পাওয়া। আমি মনে করি প্রত্যেক নারী তাদের যোগ্যতাকে কাজে লাগানো দরকার, বিশেষ করে মুসলিম নারীদের। যুক্তরাজ্যের মতো দেশে হিজাব পরে সাফল্যের সাথে উচ্চ শিখরে পৌঁছাতে পারবে এমনটা কখনোই ভাবেননি রাফিয়া, তবে তার মনে ছিল দৃঢ় আত্মবিশ্বাস। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।